সবচেয়ে সেরা কিন্তু আবার সবচেয়ে অবহেলিত সাহিত্য হচ্ছে আমাদের এই ময়মনসিংহ গীতিকা। হ্যাঁ, সত্যিই তাই। অবহেলিত বলছি আসলে এজন্য যে এই সাহিত্যটা নিয়ে, এই ময়মনসিংহ গীতিকা নিয়ে যতটা আলোচনা হওয়া দরকার, যতটা কথা বলা দরকার, সেই আলোচনা, সেই কথাগুলো আমরা খুব কম শুনে থাকি। সাধারণত আমরা যাদেরকে খুব মানে যারা সাধারণত বই পড়তে পছন্দ করে, আমরা বইপ্রেমী হিসেবে জানি, বই নিয়ে সবসময় কথা বলে, তাদেরকেও এই ময়মনসিংহ গীতিকা নিয়ে খুব কম কথা বলতে শোনা যায় আসলে। তবে কেউ যদি বাংলা সাহিত্যের স্বরূপ নিয়ে আলোচনা করতে চায়, স্বরূপ নিয়ে জানতে চায় নিজে এবং অন্যদের জানাতে চায়, তাহলে ময়মনসিংহ গীতিকা পড়তেই হবে তাকে। আমাদের বাঙালি জাতিসত্তার যে প্রাচীনতম রূপ, নিজস্বতা, বাংলা ভাষার যে নিজস্বতা, বাংলার যে মানুষ, তাদের যে নিজস্বতা, স্বকীয় যে বৈশিষ্ট্য, স্বকীয় যে পরিচয়, বাঙালি কারা, কেমন ছিল তারা পূর্বে, তা জানতে হলে আসলে এই ময়মনসিংহ গীতিকা পড়তেই হবে। এই বইয়ের ভূমিকা অংশটা আমার খুবই পছন্দের। আহ দীনেশচন্দ্র সেন 1923 সালে এই বইটা হচ্ছে অনূদিত করেন, বইটা প্রকাশ করেন। এবং এই বইয়ের যে এখানে যে পালাগুলো রয়েছে, সেগুলো হচ্ছে চন্দ্রকুমার দে সংগ্রহ করেছিলেন। ময়মনসিংহ এলাকার, বৃহত্তর ময়মনসিংহ যে ছিল তখন হচ্ছে সেই কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, হচ্ছে ময়মনসিংহ পুরোটা নিয়ে হচ্ছে যে বৃহত্তর ময়মনসিংহ ছিল, এইটা আসলে বিস্তৃত ছিল সেই ভারতের ত্রিপুরা পর্যন্ত। মানে পূর্ববঙ্গ গীতিকা বলতে, ময়মনসিংহ গীতিকা বলতে, মানে সেই এই ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ থেকে সেই ভারতের ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত ছিল এলাকাটা। এবং পালাগুলোতে এই পুরো অঞ্চলের বর্ণনা কোনো না কোনো ভাবে উঠে এসেছে বিভিন্ন গল্পের মাধ্যমে, বিভিন্ন পালার ছন্দে ছন্দে। তো হ্যাঁ, এই ময়মনসিংহ গীতিকায় আসলে এই এলাকার মানুষগুলোর কথাই আমরা জানতে পারি। এই সমাজ ব্যবস্থাটা কেমন ছিল, রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন ছিল, সাধারণ মানুষগুলো কেমন ছিল, নারী পুরুষ, তাদের চিন্তা ভাবনা, তাদের যে স্বকীয়তা, তাদের যে সত্তা, আসলে তারা কেমন মানুষ ছিলেন, তা আসলে এই ময়মনসিংহ গীতিকা থেকেই জানা যায়। এইটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকার যে 4টি খণ্ড দীনেশচন্দ্র প্রকাশ করেছিলেন, তার মধ্যে তার হচ্ছে সর্বপ্রথম যে খণ্ডটা, সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা নামে পরিচিত। এবং এইটা হচ্ছে বলা হয় যে এটা বাংলার যে ফোকলোর, বাংলার যে সাহিত্য, সবচেয়ে মানে মোটামুটি প্রাচীনতম একটা সাহিত্য বলা যায়। আমরা তো জানি যে বাংলা সাহিত্যে হচ্ছে আদি হচ্ছে উম, গ্রন্থ হিসেবে বলা হয় যে চর্যাপদ। কিন্তু আসলে বাংলার, বাঙালি জাতির স্বরূপ, বাংলা ভাষার স্বরূপ জানতে হলে ময়মনসিংহ গীতিকা পড়তেই হবে। কারণ চর্যাপদ হচ্ছে শুধু বাংলা ভাষার যে প্রাচীনতম রূপ তা না, আরো কয়েকটা ভাষার প্রাচীনতম রূপ কিন্তু এটাকে ধরা হয়। তো সেই হিসেবে এটা এই এই মহিষমহ গীতি কিন্তু 400 বছরেরও বেশি পুরনো। এবং এখানে এক জায়গায় আমি দেখেছি মহিষমহ গীতিকা নিয়ে যে গবেষণা গ্রন্থগুলো হয়েছে, সেগুলোতেও বলা হয় যে এটা 400 বছর আগের। শুধু বললে হবে না, প্রায় এখানে কিছু কিছু পালা এমন আছে যা ধরা হয় যে এটা হয়তো 1000 বছর আগের ঘটনা। তো সেরকম। আর ময়মনসিংহ গীতিকা থেকে আমরা যে বাংলা ভাষার যে অরিজিনাল যে রূপটা, সেটা অনেকটা জানতে পারবো। কারণ হচ্ছে এই গীতিকার পালাগুলো যখন সংগ্রহ করা হয় না, যখন মানে মানুষের মুখে মুখে তো পালাগুলো প্রচলিত হয়ে এসেছে, এই গল্পগুলো তো ধরা হয় যে এই গল্পগুলো যখন রচিত হয়েছে মানুষের মুখে মুখে, তখন বাংলা ভাষায় এতটা বিদেশি ভাষার সংমিশ্রণটা ছিল না। যেরকম সাহিত্য চর্চা যখন আপডেট হয়েছে যুগে যুগে, যে মুসলিম সাহিত্যিক যারা ছিলেন তারা কিন্তু তাদের সাহিত্যে বেশি ব্যবহার করেছে আরবি ফার্সি শব্দ। আবার যারা হচ্ছে হিন্দু লেখক ছিলেন, তাদের লেখায় সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। তো এই যে সাহিত্যে যে ভিন্ন ভাষার যে সংমিশ্রণটা ঘটেছে, তো ময়মনসিংহ গীতিকার বলা হয় যে এই গীতিকায় এই মিশ্রণটা খুব কম ঘটেছে। কারণ এটা তো সাধারণ মানুষের ভাষায় এই সাহিত্যগুলো রচিত হয়েছে। তাই সেই মানে বাড়তি কোনো আসলে রং চং মাখানোর তারা সুযোগ পাননি। অটোমেটিকই হচ্ছে এগুলো তাদের মুখে মুখে গল্পগুলো রচিত হয়েছে। তাই এখানে বাড়তি কোনো কিছু নেই, বাড়তি কোনো ভাষার মিশ্রণটা নেই। মানে বাংলা ভাষার অরিজিন যদি আপনি জানতে চান, মোটামুটি মোটামুটি বলা যায় খাঁটি বাংলা ভাষার একটা স্বরূপ আমরা ময়মনসিংহ গীতিকার আঞ্চলিক ভাষার মাধ্যমে আমরা খুঁজে পাবো, পাই। আর হচ্ছে এই গীতিকার বিশেষ যে বৈশিষ্ট্যটা, তা হচ্ছে প্রত্যেকটা গীতিকায় হচ্ছে নারী চরিত্র প্রধান। নারীদের নিয়েই আসলে গল্পগুলো রচিত হয়েছে।
এই গীতিকাগুলোর মাধ্যমে আসলে আমরা জানতে পারি যে বাঙালি নারী যে সত্তাটা, নারীরা আসলে কেমন ছিলেন প্রাচীনকালে। তারা কিন্তু শক্তিশালী ছিলেন খুবই, মানসিকভাবে দৃঢ়, শক্তিশালী, ধৈর্যশীল, সাহসী। আহ, এই গুণগুলো দিয়ে কিন্তু তারা হচ্ছে আহ, মানে এই গুণগুলো তাদের মধ্যে ছিল, নারী চরিত্রগুলোর মধ্যে, এবং তারা ভালোবাসার জন্য যে কোনো সাহসী সিদ্ধান্ত গ্রহণ করতে পারতো, যে কোনো সাহসী কাজ করতে পারতো। তো নারী চরিত্রগুলো খুব সুন্দরভাবে হচ্ছে এই সাহিত্যগুলোতে, এই পালাগুলোতে উঠে এসেছে। এবং এগুলো কিন্তু মানে এগুলোতে কাল্পনিক সাহিত্য খুবই কম। যেরকম রিসেন্টলি একটা মুভি হয়েছে কাজল রেখা, এটা কিন্তু ময়মনসিংহ গীতিকার। এই যে এই প্রথম খণ্ডটা, এই প্রথম খণ্ডের যে 10টা পালা আছে তার মধ্যে 9 নম্বর পালাটাই হচ্ছে কাজল রেখা। কাজল রেখাটা হচ্ছে রূপকথার গল্প বলা হয়ে থাকে এখানে। কিন্তু আর বাকি যে গল্পগুলো নিয়ে পালাগুলো হয়েছে সেগুলো সত্যি ঘটনা অবলম্বনে হচ্ছে লেখা হয়েছে। মানে কোনো একটা ঘটনা পূর্বে ঘটেছিল, সেটাই মানুষের মুখে মুখে সাহিত্য আকারে প্রচলিত হয়ে পালা আকারে এই গীতিকায় স্থান পেয়েছে। তো এই ময়মনসিংহ গীতিকা কিন্তু অনেকগুলো ভাষায় রচিত হয়েছে। বিশ্বের অনেক দেশে এটাকে বিশ্ববিদ্যালয় লেভেলে পাঠ্য পর্যন্ত করা হয়, যে এটার ইংরেজি যে অনুবাদটা। এবং এটা কিন্তু বেশ সমাদৃত সারা বিশ্বে। আমাদের সারা বিশ্বের যে ফোকলোর সোসাইটি আছে বা বিশ্বের যে লোকসাহিত্য নিয়ে যখন কথা বলে মানুষ, তখন কিন্তু ময়মনসিংহ গীতিকাটা একটা গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে থাকে। আমরা মানে বাঙালি হিসেবে এটার চর্চা খুব কম করে থাকি, কিন্তু এইটাকে নিয়ে আরো গবেষণা হওয়া উচিত, এই পালাগুলোকে নিয়ে আরো কথা বলা উচিত। এই যে আমাদের দেখা যায় মুভি ইন্ডাস্ট্রি বা বিভিন্ন জায়গায় বলে যে আমরা হচ্ছে গল্পের অভাব, ভালো গল্প খুঁজে পাই না। কিন্তু আমার যতবার ময়মনসিংহ গীতিকা আমি পড়েছি, তখন মনে হতো যে এগুলো নিয়ে আসলে মুভি হলে খুব ভালো হতো। যেরকম এখন কাজল লেখা হয়েছে, প্রত্যেকটা পালা নিয়েই কিন্তু এরকম ভাবে মুভি হওয়া উচিত। ময়মনসিংহ গীতিকা যে 4টা হচ্ছে খণ্ড আছে, মোটামুটি 3টা খণ্ড আমি পড়েছি, সবগুলা পালা 3টা খণ্ডে সবগুলা পালা পড়া হয়েছে। তো 39টা পালা আছে এই 3টা খণ্ড মিলিয়ে, তার মধ্যে মেবি প্রায় 30টার মতো পালা আমি পড়েছি 3টা খণ্ড মিলিয়ে। তো আমার খুবই পছন্দের, বিশেষ করে এই এই বইটার ভূমিকা অংশটা আমি অনেকবার পড়ি, বারবার পড়ি, কারণ এটা খুব এনার্জেটিক মনে হয় আমার কাছে। যে স্ট্রাগলটা তারা করেছিলেন এই সাহিত্য সংগ্রহ করার জন্য, চন্দ্রকুমার দের স্ট্রাগলটা আমাকে খুব মুগ্ধ করে। দীনেশচন্দ্র সেনের যে দৃঢ়তা, যে চেষ্টা, সেটা আমাকে খুব মুগ্ধ করে। আমি তাদের থেকে ইন্সপিরেশন নেই, যে তারা বাংলা সাহিত্যের সংগ্রহ করার জন্য এতটা চেষ্টা করেছিলেন। না হয় মানে এত সমৃদ্ধ একটা সাহিত্য আমরা পেতাম না। এটা সবারই আসলে পড়া উচিত, বাঙালিকে জানার জন্য, বাংলা ভাষাকে জানার জন্য, বাংলার প্রাচীন মানুষগুলোকে জানার জন্য, চেনার জন্য, যে আমাদের পূর্বপুরুষরা কিভাবে ভাবতেন, তারা কেমন মানুষ ছিলেন। অবশ্যই সাহিত্যটা পড়া উচিত। আশা করি সবাই ময়মনসিংহ গীতিকা পড়ে দেখবেন এবং আলোচনা করবেন, এটা নিয়ে লেখালেখি করবেন। অবশ্যই ভালো লাগবে। আমার খুবই ইচ্ছে প্রত্যেকটা পালা ধরে ধরে আরেকটু বিশ্লেষণ করার, আরেকটু ভালোভাবে পড়ার। মানে একটা ভিডিওতে আসলে এটা নিয়ে কথা বললে কিছুই আসলে হবে না। যদি সুযোগ হয় আমি এটা নিয়ে আরো লেখালেখি করার বা চিন্তা করার, বিশ্লেষণ করার, ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।